হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই নোটিস করেছো যে প্রায় ১ মাসের বেশি পরে আমরা আবার ভিডিও আপলোড করা স্টার্ট করেছি। মাঝখানে ১ মাসের বেশি সময় আমরা কোনো ভিডিও আপলোড করিনি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে কি হয়েছে, জামাইকা ঘুরতে যাওয়ার ভিডিও তোমরা কেন শেয়ার করছো না? তোমরা ঠিক আছো কিনা? তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের খোঁজ নেওয়ার জন্য, আমরা কেমন আছি সেটা জিজ্ঞেস করার জন্য। তো আজকের ভিডিওতে ভাবলাম তোমাদের সাথে আমাদের লাইফ আপডেট শেয়ার করি। কেন ১ মাসের বেশি সময় আমরা ভিডিও আপলোড করতে পারিনি। জামাইকা ঘুরে আসার ৩-৪ দিনের মাথাতেই আমরা হট করেই ইন্ডিয়া গিয়েছিলাম আমার বাড়ির একটা এমার্জেন্সির কারণে। বেশ কিছু সময় ধরে আমার মায়ের ব্যবহারের মধ্যে আমি একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিলাম, যার থেকে আমার মনে হয়েছে যে আমার মা ইজ আন্ডার সামওয়ানস ইনফ্লুয়েন্স। তবে আমি মায়ের কাছ থেকে এটাও জানতে পারি যে আমাদের বাড়ির থেকে বেশ কিছু জিনিসপত্র মিসিং। তারপর আমাদের বাড়ির যে ক্যামেরাগুলো আছে আমি সেগুলো খুব ভালো করে ফলো করা স্টার্ট করি এবং আমি দেখতে পারি যে আমার মায়ের যে কেয়ার গিভার ছিল তার ব্যবহার, তার চলাফেরার মধ্যে একটা অদ্ভুত সন্দেহজনক ব্যাপার রয়েছে। তারপর আমি তার সম্পর্কে এখান থেকেই খোঁজ খবর নেওয়া স্টার্ট করি এবং আমি অনেক কিছু আস্তে আস্তে জানতে পারি এবং তারপরেই আমরা ইন্ডিয়া যাওয়ার ডিসিশনটা নিই। আমরা হুট করেই কাউকে না জানিয়েই ইন্ডিয়া গিয়েছিলাম। হাতে গোনা আমাদের খুব কাছের কিছু বন্ধু বান্ধব ছাড়া আর কেউই জানতো না যে আমরা ইন্ডিয়া যাচ্ছি। এবং ইন্ডিয়া যাওয়ার সাথে সাথেই আমি আমার মায়ের সেফটির জন্য সবার আগে সেই কেয়ার গিভারকে আমি কাছ থেকে ছাড়িয়ে দিই এবং তারপর আমি বাকি ইনভেস্টিগেশনগুলো শুরু করি এবং সেখান থেকে আমার হাতে প্রচুর প্রমাণ আসে যে সেই কেয়ার গিভার কীভাবে আমার মাকে ভুলভাল বুঝিয়ে আমার মায়ের কাছ থেকে এদিক ওদিক করে প্রচুর টাকা মেরেছে এবং তার সাথে সাথে সেই কেয়ার গিভার আমার মাকে আমাদের পাড়া প্রতিবেশী এবং আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে একদম আলাদা করে দেয়। মানে সবার সাথে মায়ের সম্পর্কটা একদম বলতে গেলে কাটিয়ে দেয়। এই মহিলাকে কিন্তু আয়া সেন্টার থেকেই রাখা হয়েছিল, তবে আমি রাখিনি, আমার মায়ের এক বান্ধবী এই মহিলাকে আয়া সেন্টার থেকে ঠিক করে দিয়েছিল। 2024 সালে আমার মায়ের একটা এমার্জেন্সি হয়েছিল, আমি তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম। তখন আমার মা পড়ে গিয়ে হট করে মায়ের থাই বোনটা ভেঙে যায় এবং ইমিডিয়েটলি তখন আমি বাড়িতে ট্রাভেল করি। বাই দ্য টাইম আমি বাড়িতে গিয়ে পৌঁছোই এই মহিলা কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমার মায়ের যে বান্ধবী এই মহিলাকে ঠিক করে দিয়েছিল সেই বান্ধবী এখন আর বেঁচে নেই, উনি মারা গেছেন। তো যাই হোক, বাই দ্য টাইম আমি বাড়িতে পৌঁছোই এই মহিলা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে এবং ইনিশিয়ালি আয়া সেন্টারের রেট অনুযায়ী এই মহিলা দিনের বেলা থাকতো এবং এর মান্থলি স্যালারি ছিল 10,500 থেকে 10,800 মতো। শুরুর দিকে ও কি করতো, টাকাটা নেওয়ার পরে ও আয়া সেন্টারে গিয়ে বলতো, পুরো মাস হয়তো কাজ করেছে, কাজ করার পরে আয়া সেন্টারে গিয়ে বলতো আমি 10 দিন কাজ করেছি বা 15 দিন বা 12 দিন, এবং ওই কটা দিনেরই কিন্তু ও টাকা পেমেন্ট করতো আয়া সেন্টারের মালিককে। আর তারপরের দিকে ও কি করেছে, আয়া সেন্টারে গিয়ে বলেছে যে আমার মা নাকি ওকে ডিরেক্টলি রেখে দিয়েছে, তাই ও আয়া সেন্টারে আর কাজ করবে না। এবং আমার মাকে বলেছে যে আয়া সেন্টারের রেট নাকি এখন বেড়ে গিয়ে 10,800 থেকে 14,000 হয়ে গেছে। তো মা ওকে কিন্তু প্রত্যেক মাসে 14,000 টাকা করেই পে করতো এবং মা ওকে এতটাই বিশ্বাস করতো, এই মহিলা মায়ের এতটাই ব্রেন ওয়াশ করেছিল যে এই মহিলা মাকে যা বলতো মা সেটাই বিশ্বাস করতো। এই মহিলা মাকে বলেছে 14,000 টাকা করে মান্থলি এখন বেড়ে গিয়ে হয়ে গেছে, মা কিন্তু ওকে 14,000 টাকা করেই দিত। কোনোদিনই কিন্তু বিল দেখতে চাইনি বা বিল দেখাও সেটাও বলেনি। মাসের শুরুতে 2 তারিখ বা 3 তারিখ মা ওকে 14,000 টাকা করেই কিন্তু প্রত্যেক মাসে পেমেন্ট করতো। অথচ আয়া সেন্টারেও পুরো টাকাটা দিত না, আবার আমার মাকেও মিথ্যে কথা বলে মার কাছ থেকে 14,000 টাকা নিত। কোথায় 10,800 টাকার, কোথায় 14,000 টাকা। এবং যখন মাসের প্রথমে 2 তারিখ বা 3 তারিখ মা ওকে স্যালারিটা দিত, যেদিনকে ও টাকাটা নিত, টাকাটা নিয়ে বেরোবার সময় মাকে এই কথাটাও শোনাতো, এই যে এখন বাড়ি যাওয়ার পথে আয়া সেন্টারে গিয়ে আমি টাকা দিয়ে তারপরেই যাব। মানে অ্যাজ ইফ ও আয়া সেন্টারে টাকাটা দিত, এটাই আমার মাকে শোনাতো। আমার মা জানতো না যে ও আয়া সেন্টারে কাজ ছেড়ে দিয়েছে এবং আয়া সেন্টারে তো যেতই না। এবং মা ওকে অন্ধের মতো বিশ্বাস করতো দেখে কোনোদিন এইসব নিয়ে কিছু ভাবেও নি, জিজ্ঞেসও করেনি এবং আমাকে বলতোও না। রিসেন্টলি যখন এই এত ঘটনা ঘটেছে, আমি যখন এবার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে যখন আয়া সেন্টারে গেলাম, আয়া সেন্টারের ভদ্রলোকের সাথে কথা বললাম, হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। উনি আমাকে সবকিছু ডিটেলসে খুলে বললেন এবং তখনই আমি জানতে পারলাম যে এই এত ঘটনা, যে এই মহিলা ইনিশিয়ালি অর্ধেক মাসের টাকা দিত, তারপরের দিকে মানে যাওয়াই ছেড়ে দিয়েছে এবং আমার মাকে বলতো যে আয়া সেন্টারের রেট বেড়ে গেছে তাই 14,000 টাকা হয়ে গেছে, পুরো টাকাটাই সে মেরে দিত। এইভাবে মায়ের সাথেও ফ্রড করেছে, আবার আয়া সেন্টারের সাথেও ফ্রড করেছে। হঠাৎ করে ইন্ডিয়া যাওয়াতে মায়ের এই কেয়ার গিভারের আগে পিছে সম্বন্ধে আমি প্রচুর কিছু জানতে পারি এবং আমার হাতে প্রচুর প্রমাণ চলে আসে, যেগুলো আমি হুট করে ইন্ডিয়া না গেলে জানতেও পারতাম না। এই মহিলা কি কি করেছে তার কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দিই।
প্রথমত যাওয়ার পরে আমি জানতে পারি, মাকে যখন হসপিটালে রেগুলার চেক আপের জন্য নিয়ে যাই, মা আমাকে বরাবর বলে এসেছে যে মার ডক্টরের ভিজিট হলো 250 টাকা। মানে মার হেলথ কার্ড আছে, সেই জন্য ডক্টরের ভিজিট মোস্ট প্রবাবলি 1000 টাকা, কিন্তু মার হেলথ কার্ডের জন্য মাকে 250 টাকা দিতে হয়। এবার মাকে যখন চেক আপের জন্য আমি হসপিটালে নিয়ে যাই, সেখানে গিয়ে রিসেপশনে যখন টাকা দিই, আমি একটা 500 টাকার নোট দিই এবং রিসেপশনিস্ট আমাকে 300 টাকা ফেরত দেয় এবং আমার মা সেটা দেখে অবাক হয়ে যায়। আমি ওই মোমেন্টেই বুঝে গেছিলাম যে কি ব্যাপারটা। কিন্তু আমার মা তখন আমাকে জিজ্ঞেস করতে বলে যে তুই একটু জিজ্ঞেস কর যে ডাক্তারের ভিজিট কি কমে গেছে। আমি তখন রিসেপশনিস্টকে জিজ্ঞেস করি যে আচ্ছা ডাক্তারের ভিজিট কি কমে গেছে, এবং উনি তখন সিস্টেম চেক করে আমাকে জানান যে আপনার মা জবের থেকে আসছে তবের থেকে আজকের ডেট অবধি ডাক্তারের ভিজিট 200 টাকাই আছে, 1 পয়সা বাড়েও নি 1 পয়সা কমেও নি। কিন্তু মাকে সেই কেয়ার গিভার বলে এসেছে বরাবরই যে মায়ের ডাক্তারের ভিজিট নাকি 250 টাকা, এবং মা যতবার এই কেয়ার গিভারকে জিজ্ঞেস করেছে রিসিটের সম্পর্কে, সেই কেয়ার গিভার কিন্তু কোনো না কোনোভাবে কথাটা ঘুরিয়ে দিয়েছে, মাকে কোনো রিসিটই দেখায়নি। এবং আমি যখন মার মেডিকেল ফাইল চেক করলাম, তার মধ্যে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কিন্তু কোনো রিসিট নেই। মানে ডাক্তারের কাছে যাওয়ার পরে যে 200 টাকা ভিজিট দিয়েছে তার কিন্তু কোনো রিসিট ছিল না, প্রত্যেকটা রিসিট মিসিং। এবং আমি যখন রিসেপশনে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম, ওনারা তখন আমাকে সব প্রত্যেক যা যা ভিজিট মা ডাক্তারের কাছে করেছে সেই সব কিছুর আমাকে ডিটেল রিসিট প্রোভাইড করে, এবং তার মধ্যে কিন্তু ডাক্তারের ভিজিট 200 টাকাই ছিল। অথচ মা জানে যে মায়ের ডাক্তারের ভিজিট হলো 250 টাকা। এবং এটা শোনার পর আমার মা প্রচন্ড শকড হয়ে যায়। তাকে যে কেউ এইভাবে ঠকাতে পারে, তার টাকা যে কেউ এইভাবে মারতে পারে, সেটা আমার মা দুঃস্বপ্নেও ভাবেনি। আমার বাবা মা দুজনেই চাকরি করত এবং অক্লান্ত পরিশ্রম করে প্রচুর কষ্ট করে অর্থ উপার্জন করেছে এবং আমাকে বড় করেছে, এবং সেই টাকা যে কেউ এইভাবে মারতে পারে, ঠকাতে পারে, সেটা আমার মা কোনোদিনই ভাবেনি। এবার তোমাদের পরের ঘটনাটা বলি। আমি যেদিন বাড়ি যাই ঠিক তার পরের দিন আমাদের লোকাল যে ওষুধের দোকান আছে, মানে যেখান থেকে মা মায়ের সব ওষুধপত্র আনায়, সেখান থেকে ফোন করে বলে মায়ের নাকি ওষুধের টাকা বাকি আছে। মে মাসে ওষুধ আনানো হয়েছিল এবং জুলাই মাসে সেই টাকা নাকি তখনও দেওয়া হয়নি। মায়ের ওষুধপত্র যখনই দরকার পড়তো বা মাসে মা প্রচুর ওষুধপত্র খায়, এবং সেই ওষুধপত্র মা এই কেয়ার গিভারকে দিয়েই আনাতো এবং টাকাও সঙ্গে সঙ্গেই দিয়ে দিত। মার নাকি 1 মাসের ওষুধের টাকা বাকি, এবং আমি তখন কথা বলে বলি যে আমি পরের দিন গিয়ে টাকা পয়সা দিয়ে আসবো, এবং পরের দিন দোকানে গিয়ে আমি সব টাকা পয়সা মিটিয়ে দিয়ে আসি। প্রচুর টাকার ওষুধ আনা হয়েছিল কিন্তু টাকা দেওয়া হয়নি। মা এই ঘটনাটা শোনার পর মা আরো শকড হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে আমরা এত বছর কেউ বলতে পারবে না, আমরা নুন ভাত খেয়ে থাকলেও বাড়িতে আমাদের 1 পয়সাও কিন্তু কোনো ধার বাকির ব্যাপার ছিল না। আমার বাবা মা সব সময় টাকা থাকলে পরে তখনই কেনাকাটা করতো, আদারওয়াইজ কিন্তু কোনো কেনাকাটা আমাদের ধার বাকিতে কোনো দিন হয়নি। মানে আজকের ডেটেও কেউ বলতে পারবে না যে আমার বাবা মা বা আমি কোথাও কোনো ধার বাকিতে জিনিসপত্র এনেছি, বরঞ্চ আগে টাকা দিয়ে দেবো, কিন্তু কোনো ধার বাকিতে কিন্তু আমাদের কোনো কিছু চলে না। আমার বাবা মা আমাকে সেভাবেই বড় করেছে এবং আমরাও সেই জিনিসটাই ফলো করি। কোথাও কিন্তু আমাদের কোনো ধার বাকি নেই এবং আমার বাবা মারও কোনো ধার বাকি নেই। সেটা শুনে আমার মা প্রচন্ড শকড হয়ে যায় এবং আমিও প্রচন্ড শকড হয়ে যাই যে কোথাও মানে ওষুধ আনা হয়েছে অথচ টাকাটা দেওয়া হয়নি। কিন্তু আমার মা কিন্তু সেই টাকা অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু সেই মহিলা কিন্তু ওষুধের দোকানে টাকাটা আর দেয়নি, ওষুধটা নিয়ে এসেছে, যে টাকাটা আমি পরের দিন গিয়ে মিটিয়ে দিয়ে আসি। এই মহিলা আমার সাথে আমার মায়ের সম্পর্কটাও নানানভাবে খারাপ করার চেষ্টা করেছে। তার একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। হট করে একদিন, এটা 2025-এর ঘটনা, আমি দেখি যে এই মহিলা আমাকে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এবং যখন আমি ছবিটা দেখি, ছবিটা দেখে আমি একদম থ হয়ে যাই। এই মহিলা আমার রেজিস্ট্রি বিয়েতে আমি যে শাড়িটা পরেছিলাম, সেই শাড়িটা পরে ছবি তুলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অটোমেটিক্যালি এটা দেখে আমার মাথা প্রচন্ড গরম হয়ে যায়। আমি তো সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি, এবং সঙ্গে সঙ্গে আমি আমার মাকে ফোন করে জিজ্ঞেস করি যে আমার রেজিস্ট্রি বিয়ের শাড়িটা ওর কাছে কি করে গেল। মা তখন আমাকে বলে যে ওর নাকি কোথাও বিয়ে বাড়ি যাওয়ার ছিল এবং ও মার কাছে শাড়ি চায়, এবং মা কয়েকটা শাড়ি ওকে বার করে দেয়, তার থেকে ও নাকি এই শাড়িটাই সিলেক্ট করে। এই যে এটা হলো শাড়িটা। এবার মা আমাকে তখন বলে যে বাবু, আমার মনে ছিল না যে এটা তোর রেজিস্ট্রি বিয়ের শাড়ি, তাহলে আমি দিতামই না। বুঝতেই পারছো, এত বছর হয়ে গেছে আমার বিয়ের, আমার মার বয়সও হয়েছে, মার কোনো কারণে মনে ছিল না। ও হয়তো আমাকে এই শাড়িটা পরে কোনো ফেসবুকে আমার ছবি দেখেছে বা আমার বিয়ের অ্যালবামে সেখানে হয়তো ছবিটা দেখেছে, এবং এটাও নোটিস করেছে যে আমার মায়ের আলমারিতে আমার রেজিস্ট্রি বিয়ের এই শাড়িটা রয়েছে, এবং সে কারণেই ওই শাড়িটা নিয়ে গেছে। এবং তারপরে বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর মা যখন শাড়িটা ফেরত চায়, তখন এটা সেটা বলে কথা বারবার ঘুরিয়ে দিয়েছে। এবং মার যখন তারপরে আবার মনে পড়ে, মা তখন ওকে বলে যে শাড়িটা দেওয়ার কথা, তখনও
মাকে বলে যে তোমার মেয়ে তো শাড়িটা নিয়ে চলে গেছে। তো এবার যখন আমি যাই, গিয়ে মাকে বলি যে মা আমার রেজিস্ট্রির শাড়িটা কোথায়, আমাকে দাও। মা তখন আমাকে বলে যে শাড়িটা তো তুই নিয়ে চলে গেছিস। তখন আমি মাকে বলি যে কি করে আমি নিয়ে যাব, আমি তো এর মধ্যে আসিনি, এটা 2025-এর ঘটনা, আমি তো তারপরে এই এলাম। এবং তখন আমার মা ওকে ফোন করে, এবং যে মিথ্যে কথা বলে তার তো একটা প্রিপারেশন লাগে, তার তো কোনো প্রিপারেশন ছিল না, তাকে তো চিন্তা ভাবনা করে একটা কিছু বানিয়ে বলতে লাগে। হুট করে যখন ফোন করাতে ওকে যখন বিয়ের শাড়িটার কথা জিজ্ঞেস করা হয় যে শাড়িটা কি হলো, শাড়িটা তো আমি ফেরত পেলাম না, তখন ও বলে ফেলে যে শাড়িটা আমার কাছেই রয়েছে, আমি ইস্ত্রি করতে দিয়েছি। ভাবো একটা জিনিস, প্রায় দেড় বছরের ওপর হয়ে গেছে, এক্স্যাক্ট ডেটটা আমার খেয়াল নেই, ফেসবুকে যবে ছবিটা লাগিয়েছিল, এতদিন ধরে একটা শাড়ি যে ইস্ত্রি করতে লাগে আমার জানা নেই। এবং চাপে পড়ে ও স্বীকার করে যে শাড়িটা নাকি ওর কাছেই রয়েছে, ও ফেরত দেবে। পরবর্তীকালে শাড়িটা আমি হাতে পাই, ইস্ত্রি করা অবস্থায় শাড়িটা আমাকে দিয়ে যায়। এবং এই যে শাড়িটা তোমাদেরকে দেখালাম, তোমরা যারা খড়দায় থাকো তোমরা নিশ্চয়ই জানবে, ওরিয়েন্টাল বলে একটা ড্রাই ক্লিনিং এর দোকান আছে, ঠিক খড়দা স্টেশনের ওপারেই, রহরা সুইটসের পাশে। বহু পুরনো দোকান। আমাদের বাড়ির যে কোনো বাবার শার্ট বলো, মার শাড়ি, আমার মা তো শাড়ি পরতে প্রচন্ড ভালোবাসে এবং অফিসে যাওয়াকালীন মা শাড়ি পরতো, মার শাড়ি ড্রাই ক্লিন করা বা পরবর্তীকালে আমার যত শাড়ি ড্রাই ক্লিনিং সবকিছু আমি কিন্তু এই ওরিয়েন্টাল থেকেই আমরা বরাবর করাই। তো শাড়িটা ইমিডিয়েটলি হাতে পাওয়ার পরে আমি তখনই ওরিয়েন্টালে নিয়ে যাই এবং নিয়ে গিয়ে ওদের হাতে শাড়িটা দিই যে এই শাড়িটা আমি ড্রাই ক্লিন করাবো আবার। এবং শাড়িটা ওরা আমার সামনেই খোলে, এই যে সিল করা অবস্থায় আমি শাড়িটা নিয়ে এসেছি, তোমাদের সামনেই খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হলো আমার বিয়ের শাড়ি, যেটা পরে আমার রেজিস্ট্রি হয়েছে, পিওর সিল্কের একটা শাড়ি। আঁচলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, আঁচলটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি হয়েছে শাড়িটায়। এই যে দেখো, এটা হলো শাড়ির আঁচল, আঁচলের পেছন দিকটা নেট লাগানো, এই যে এখান দিয়ে পুরো শাড়িটা এরকম অবস্থায়। আমি কিন্তু পুরো যে অবস্থায় শাড়িটা পেয়েছি সেই অবস্থাতেই আমি ওরিয়েন্টালে নিয়ে গেছি এবং আমার সামনেই ওরা শাড়িটা খুলেছে, তখনই আমাকে ওরা দেখালো। আমি নিশ্চয়ই আমার নিজের শাড়ি ছিঁড়বো না, এটার সাথে আমার অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে, আমার বিয়ের শাড়ি। এই অবস্থায় আমি ফেরত পেয়েছি এবং অনেক কাঠখড় পোড়াবার পর আমি এই শাড়িটা ফেরত পেয়েছি। একটা বিয়ের শাড়ি যেটা একটা মেয়ের কাছে ভীষণ ভীষণ স্পেশাল, সেটা পরে ফেসবুকে ছবি লাগিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তারপর শাড়ি দেওয়ার কোনো নাম নেই, চাপে পড়ে শাড়িটা আমি ফেরত পেয়েছি। এবং এর জন্য আমার মায়ের সাথে অনেক মন কষাকষি, অশান্তিও হয়ে গেছে, মিথ্যে কথা বলবো না, কারণ বুঝতেই পারছো বিয়ের শাড়ি রেজিস্ট্রি হলেও রেজিস্ট্রিটাও তো বিয়ে, তো বিয়ের শাড়ি সবার কাছেই ভীষণ ভীষণ স্পেশাল। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি এই পুরো ঘটনাটাও একদম প্ল্যান করেই করেছিল, যাতে আমার মায়ের সাথে আমার সম্পর্কটা পুরোপুরিভাবে খারাপ করতে পারে। সেজন্যই এইভাবে এত প্ল্যান করে ঘটনাটা ঘটিয়েছে, নলে এতগুলো কোইন্সিডেন্স একসাথে হয় না। আমি তোমাদের সাথে জাস্ট 3টে ঘটনা শেয়ার করলাম, কিন্তু এরকম আরো প্রচুর ঘটনা আছে এবং প্রত্যেকটারই প্রমাণ কিন্তু আমার কাছে আছে। এবং এই পুরো ব্যাপারটাতে আমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সহ প্রচুর মানুষজন আমাদেরকে সব রকম ভাবে হেল্প করেছে এবং কিছু মানুষজন তো বলতে পারো আমাদের একদম হাতে ধরে গাইড করেছে, প্রত্যেকটা মুহূর্তে তারা আমাদের সাথে ছিল। ইন্ডিয়ান এম্বাসি সহ পুলিশ স্টেশন, তারপরে উকিলের সাথে কথা বলা, যা যা লিগাল স্টেপ নেওয়া, যেখানে যেখানে ডকুমেন্টস প্রমাণ সবকিছু সাবমিট করা, সেই সবকিছু আমরা করেছি। এবং এই প্রত্যেকটা ব্যাপারে কিছু মানুষজন কিন্তু বলতে পারো আমাদেরকে একদম হাতে ধরে হেল্প করেছে। এই প্রত্যেকটা ঘটনায় তারা আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে ছিল, আমাদের পাশে ছিল এবং আমাদের যত রকম ভাবে হেল্প করা যায় তারা কিন্তু সেই সবকিছু আমাদেরকে করেছে। এই কারণেই আমি এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তোমাদের সাথে আমাদের লাইফের এই ঘটনাটা শেয়ার করার একটাই কারণ, ইউ অল আর পার্ট অফ আওয়ার ফ্যামিলি, তোমরা আমাদের পরিবার। আমি চাই না আমাদের সাথে যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটা ভবিষ্যতে তোমাদের কারুর সাথে, কোনো ছেলে মেয়ে বা কোনো বাবা মার সাথে কোনোদিন যেন না ঘটে। নোবডি ডিজার্ভস দিস। তোমরা যখনই কোনো কেয়ার গিভার বলো বা কাউকে যখন রাখবে বাড়িতে, তা সে আয়া সেন্টার থেকেই হোক বা যে কোনো জায়গার থেকে হোক, মেক শিওর করবে যে তোমরা যাতে ভালো করে তার ব্যাকগ্রাউন্ড চেক করে নাও, সে আগে কোথায় কাজ করতো, সেখানে সে কেমন কাজ করতো, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এভরি ডিটেলস, তার আধার কার্ড নিয়ে নেবে, তার বাড়ির অ্যাড্রেস, এভরিথিং, এবং আধার কার্ড থানায় সাবমিট করবে, যত রকম ইনফরমেশন তার সম্পর্কে পাওয়া যায় সেই সব কিছু গ্যাদার করে তারপরেই তাকে কাজে রাখবে, যাতে তোমরা এই ধরনের কোনো সিচুয়েশন
না ফেস করো, যেটা আমরা ফেস করেছি। এরম ঘটনা যেন কখনোই কোনো ছেলে মেয়ে বা কোনো বাবা মার সাথে কোনোদিনই না হয়, এই কারণেই আমার এই ভিডিওটা করা। এবং তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এই ভিডিওটা তোমরা যতটা সম্ভব পারবে সবার সাথে শেয়ার করো, যাতে এই ঘটনাটা সম্পর্কে প্রচুর মানুষজন জানতে পারে এবং এই ধরনের স্ক্যাম থেকে তারা তাদের এবং তাদের পরিবার, তাদের বাবা মাকে বাঁচাতে পারে। এই কারণেই আমার এই ভিডিওটা করা। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।